আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। গাজায় ভারী বৃষ্টিপাতে দুর্ভোগ চরমে, হাজার হাজার তাঁবু প্লাবিত। যুক্তরাষ্ট্রে যেতে কঠোর নিয়ম মানতে হবে ৪২ দেশের নাগরিকদের। পশ্চিম তীরে নতুন ৭ শতাধিক ইহুদি বসতি তৈরির অনুমোদন ইসরায়েলের। ইমরান খান ও পিটিআইকে নিষিদ্ধের প্রস্তাব পাশ করল পাঞ্জাবের বিধানসভা। সর্বশেষ জানাবো গাজা শান্তি বোর্ড থেকে টনি ব্লেয়ার বাদ, স্বাগত জানালো হামাস। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। গাজায় ভারী বৃষ্টিপাতে দুর্ভোগ চরমে, হাজার হাজার তাঁবু প্লাবিত। ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজায় নিম্নচাপের ফলে বুধবার ১০ ডিসেম্বর ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। এর ফলে বাস্তুচ্যুত বেসামরিক নাগরিকদের আশ্রয়ে হাজার হাজার তাঁবু প্লাবিত হয়েছে। আনাদোলু এজেন্সির একজন প্রতিবেদক জানিয়েছেন, কিছু তাঁবুর ভেতর পানির স্তর ৪০ সেন্টিমিটার ছাড়িয়ে গেছে। গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল একটি ভিডিও বিবৃতিতে খারাপ আবহাওয়ার ফলে আসন্ন মানবিক বিপর্যয়ের বিষয়ে সতর্ক করেছেন। পূর্বাভাস অনুসারে গাজায় আগামী শুক্রবার পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে। বাসাল বলেন, গাজা এখনও তীব্র মানবিক সংকটের মুখোমুখি। এই অঞ্চলের ২৪ লাখ বাসিন্দার চাহিদা পূরণে অনেক কম সহায়তা প্রবেশ করছে। তিনি মানবিক সাহায্যের অবাধ প্রবেশের জন্য অবিলম্বে আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। গতকাল মঙ্গলবার গাজা সরকারের মিডিয়া অফিস সতর্ক করে দিয়েছিল, বুধবার থেকে শুরু হয়ে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত একটি নিম্নচাপ বয়ে যাবে এবং লাখ লাখ বাস্তুচ্যুত মানুষ হুমকির মুখে পড়বে। গাজায় মিডিয়া অফিসের পূর্ববর্তী দেয়া তথ্য অনুসারে ২ বছরের গণহত্যার যুদ্ধে ইসরায়েল ব্যাপক অবকাঠামো ধ্বংস করে ফেলায় সবচেয়ে মৌলিক জিনিস, আশ্রয়ের চাহিদা এখানে সবচেয়ে বেশি। অঞ্চলটিতে প্রায় ৩ লাখ তাঁবু প্রয়োজন। জাতিসংঘের হিসেব অনুযায়ী গাজা পুনর্গঠনের প্রায় $৭০ বিলিয়ন খরচ হবে। গণহত্যার এই যুদ্ধে ৭০,০০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত এবং ১,৭১,০০০-এরও বেশি আহত হয়েছেন। গত ১০ অক্টোবর থেকে একটি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়। যুক্তরাষ্ট্রে যেতে কঠোর নিয়ম মানতে হবে ৪২ দেশের নাগরিকদের। যুক্তরাষ্ট্রে প্রবেশকারী বিদেশি পর্যটকদের জন্য নতুন একটি কঠোর নিয়ম কার্যকরের প্রস্তাব দিয়েছে দেশটির শুল্ক ও সীমান্ত সুরক্ষা দপ্তর সিপিবির মার্কিন কাস্টম অ্যান্ড বর্ডার প্রোটেকশন ডিপার্টমেন্ট বা শুল্ক ও সীমান্ত সুরক্ষা দপ্তর সিপিবি মঙ্গলবার একটি প্রস্তাব পেশ করেছে। প্রস্তাব অনুসারে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি ও দক্ষিণ কোরিয়ার মতো দেশ থেকে আসা পর্যটকদের অচিরেই হয়তো বিগত ৫ বছর পর্যন্ত তাদের সামাজিক মাধ্যমের ইতিহাস খতিয়ে দেখার প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানায়, মঙ্গলবার ফেডারেল রেজিস্ট্রারে প্রকাশিত নথিতে সিপিবি জানায়, ভবিষ্যতে ভ্রমণ অনুমোদনের আবেদনকারীদের কাছ থেকে ব্যাপক ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা হতে পারে। এর মধ্যে থাকবে সোশ্যাল মিডিয়া সংক্রান্ত তথ্য, গত ১০ বছরে ব্যবহৃত ইমেইল ঠিকানা এবং বাবা-মা, জীবনসঙ্গী, ভাই বোন ও সন্তানের নাম, জন্ম তারিখ, জন্মস্থান ও আবাসিক ঠিকানা। এই পরিবর্তন মূলত ভিসা মওকুফ কর্মসূচিভুক্ত ভিসা ওয়াভার প্রোগ্রাম দেশগুলোর নাগরিকদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। বর্তমানে এসব দেশের নাগরিকরা ইলেকট্রনিক সিস্টেম ফর ট্রাভেল অথরাইজেশন ইএসটি এর মাধ্যমে সর্বোচ্চ ৯০ দিনের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা ছাড়াই ভ্রমণের অনুমতি পান। তীরে নতুন ৭ শতাধিক ইহুদি বসতি তৈরির অনুমোদন ইসরায়েলের। গাজা উপত্যকায় যুদ্ধবিমান চলমান থাকার মধ্যেই অবরুদ্ধ ফিলিস্তিনের আরেক অংশ পশ্চিম তীরের ইহুদি বসতি স্থাপনকারীদের জন্য নতুন ৭৬৪টি বাড়ি তৈরির একটি প্রস্তাব অনুমোদন দিয়েছে ইসরায়েলের সরকার। বুধবার ১০ ডিসেম্বর ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 7-এর বরাতেই তথ্য জানায় তুর্কি বার্তা সংস্থা আনাদোলু। চ্যানেল 7-এর প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ৯ ডিসেম্বর ইসরায়েলি সরকার ইহুদি বসতি স্থাপনকারীদের জন্য পশ্চিম তীরের রাজধানী রামাল্লার হাশমোনাইম এলাকায় ৪৭৮টি, বেইতার ইল্লিত এলাকায় ২৩০টি এবং গিভাত জেএভ এলাকায় ৫৬টি, সব মিলিয়ে ৭৬৪টি নতুন বাড়ি তৈরির অনুমোদন দিয়েছে। তবে ইসরায়েল সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত এই ইস্যু নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। আন্তর্জাতিক আইন ও জনমত উপেক্ষা করে গত কয়েক দশক ধরে ধীরে ধীরে পশ্চিম তীরে নিজেদের দখলকৃত এলাকা বাড়াচ্ছে ইসরায়েল। ২০২২ সালের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে এই তৎপরতা কয়েক গুণ বেড়েছে।
ইসরায়েলের বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে প্রাপ্ত তথ্য বলছে, নেতানিয়াহু প্রধানমন্ত্রী হওয়ার পর গত ৩ বছরে ইহুদি বসতি স্থাপনকারীদের জন্য পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় মোট ৫১,৩৭০টি নতুন বাড়ি তৈরির অনুমোদন দেয়া হয়েছে। পিস নাও নামে ইসরায়েলের যে সংস্থাটি অবৈধ দখলদারিত্বের বিরুদ্ধে সরব, তাদের দেওয়া তথ্য অনুযায়ী প্রস্তাবিত ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী পূর্ব জেরুজালেমে বর্তমানে প্রায় ২,৫০,০০০ ও পশ্চিম তীরে ৪,৫০,০০০-এরও বেশি ইহুদি বসতি স্থাপনকারী সেটলার বসবাস করছেন। জাতিসংঘের সিদ্ধান্ত অনুসারে মধ্যপ্রাচ্যের আল আকসা অঞ্চলে ইসরায়েল ও ফিলিস্তিন নামের দুটি পৃথক রাষ্ট্র হওয়ার কথা, কিন্তু প্রায় প্রতি বছর ইসরায়েল পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের ইহুদি বসতি স্থাপনকারীদের সংখ্যা বাড়তে থাকায় প্রস্তাবিত ফিলিস্তিন রাষ্ট্রের ভূখণ্ড কমছে। জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে এই ইস্যুতে বহুবার ইসরায়েলকে আপত্তি জানানো হয়েছে, কিন্তু ইসরায়েলি সরকার এসব কর্ণপাত করছে না। ইমরান খান ও পিটিআইকে নিষিদ্ধের প্রস্তাব পাশ করল পাঞ্জাবের বিধানসভা। রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পাঞ্জাবের বিধানসভায় পাকিস্তানের কারাবন্দী প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার দল পিটিআইকে নিষিদ্ধ করার জন্য একটি প্রস্তাব গৃহীত হয়েছে। সংবাদ মাধ্যম ডনের প্রতিবেদন অনুসারে দেশটির আইএসপিআর এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ সেনাবিরোধী বক্তব্য তৈরি এবং ছড়িয়ে দেওয়ার জন্য ইমরানের তীব্র সমালোচনা করার কয়েকদিন পর মঙ্গলবার ৯ ডিসেম্বর পাঞ্জাবের বিধানসভায় প্রস্তাবটি গৃহীত হল। পিটিআই ও ইমরানকে রাষ্ট্রবিরোধী হিসাবে বর্ণনা করে প্রস্তাবে বলা হয়েছে, দলটি শত্রু রাষ্ট্রের হাতের হিসেবে কাজ করছে এবং বিশৃঙ্খলা উস্কে দিয়েছে। প্রস্তাবে উল্লেখ করা হয়, যেসব প্রতিষ্ঠান পাকিস্তানকে প্রতিটি ফ্রন্টে রক্ষা করে এবং ভারতের মতো ৫ গুণ বড় শত্রুকে সফলভাবে মোকাবেলা করেছে, তারা দেশের অখণ্ডতা ও স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শত্রু রাষ্ট্রের হাতিয়ার হিসাবে কাজ করার জন্য রাজনৈতিক দল এবং এর প্রতিষ্ঠাতার উপর নিষেধাজ্ঞা আরোপ করা উচিত। তার বিরুদ্ধে দেশের বিরুদ্ধে বক্তব্য দেয়া এবং বিশৃঙ্খলা ছড়ানোর অভিযোগও রয়েছে। প্রস্তাবে আরও দাবি করা হয়েছে, রাজনৈতিক বা অরাজনৈতিক গোষ্ঠীর যে কোনো নেতার বিরুদ্ধেই আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হোক এবং তাদের যথাযথ শাস্তি দেওয়া হোক। পাঞ্জাবের তথ্যমন্ত্রী আজমা বোখারি বলেছেন, পিটিআই দলটি যদি তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন না করে, তবে সরকার তাদের উপর নিষেধাজ্ঞা বা গভর্নরের শাসনচারীর মতো পদক্ষেপ বিবেচনা করতে পারে। গাজা শান্তি বোর্ড থেকে টনি ব্লেয়ার বাদ, স্বাগত জানালো হামাস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত গাজা শান্তি বোর্ড থেকে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে বাদ দেওয়া হয়েছে বলে জানা গেছে। ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন হামাস এই পদক্ষেপকে সঠিক দিকের পদক্ষেপ হিসেবে স্বাগত জানিয়েছেন। ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে, ট্রাম্প তার ২০ দফা পরিকল্পনার অংশ হিসাবে অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষের তালিকা প্রকাশ করেছেন। তাতে ব্লেয়ারের সম্পৃক্ততার বিষয়ে আরব ও মুসলিম দেশগুলো আপত্তি জানিয়েছিল। মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন, এই পরিকল্পনার লক্ষ্য হল গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যায় যুদ্ধ বন্ধ করা। হামাস নিশ্চিত করেছে, তারা ইসরায়েলি দখলদারিত্বের প্রতি সুস্পষ্ট পক্ষপাতিত্বের কারণে টনি ব্লেয়ারকে বাদ দিতে মধ্যস্থকারীদের প্রতি আহ্বান জানিয়েছে। ফিনান্সিয়াল টাইমস বলছে, ব্লেয়ার এই বোর্ডের একমাত্র চিহ্নিত প্রার্থী ছিলেন, যাকে ট্রাম্প ব্যক্তিগতভাবে বোর্ডের প্রধান করবেন বলে জানিয়েছিলেন, কিন্তু এখন আঞ্চলিক বিরোধিতার পর তাকে নীরবে বাদ দেওয়া হলো। তথাকথিত ওই বোর্ডে ব্লেয়ারের জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিশ্চিত করতে লবিং এবং পর্দার অন্তরালে প্রচেষ্টাও চালানো হয়েছিল। ২০০৩ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইরাক আক্রমণের সময় তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার যুক্তরাষ্ট্রের মিত্র হিসাবে যুদ্ধ করে। সে কারণে তার প্রার্থিতা মুসলিম বিশ্বজুড়ে সমালোচনার জন্ম দেয়। তিনি ইসরায়েলের পক্ষশক্তি হিসাবে যুক্তরাজ্যে ব্যাপকভাবে পরিচিত।